বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী এমন ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন। তার এই মন্তব্যের পরে ডিবি তাকে আটক করেছে। বাংলাদেশে জয়েন করার পরেই ভারতের নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট তার প্রতিনিধি দীনেশ ত্রিবেদী বাংলাদেশে এসে ভারতের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে নরেন্দ্র মোদীর গোপন এজেন্ট দীনেশ ত্রিবেদী তিনি হাতে নাতে ধরা পড়েছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দুপুরের পরে যে খবরটা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার যেটা প্রথমবারের মতো সামনে এনেছে, সেই খবরটা আওয়ামী রাজনীতিতে একটা বড় ধাক্কা, আওয়ামী শিবিরে একটা বড় ধাক্কা লাগার মতো খবরই এসেছে। খবরটা আওয়ামী লীগের আমলে প্রচণ্ড প্রতাপশালী সাবেক আইজিপি বেনজির আহমেদ তিনি গ্রেপ্তার হয়েছেন এবং তাকে সংযুক্ত আরব আমিরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। তোর জায়গায় তুই শক্তিশালী হ না, তোর কে কইছে এখানে আসতে? তুমি নিজে নিজে শক্তিশালী হও, নিষেধ করছে কি তোমাকে? আমাকে কেন দরকার? আমি আমার মতো বাঁচবো, আমার মতো থাকবো, আমি আমার সিদ্ধান্ত নিব। স্বাধীন রাষ্ট্র, সার্বভৌমত্ব রাষ্ট্র। অর্ডার অর্ডার অর্ডার। মাননীয় বিরোধী দলীয় উপনেতা, আপনি দয়া করে বসুন, সবাই বসুন, এদিকে যারা আছেন আপনারাও বসুন। আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার জনাব দীনেশ ত্রিবেদী তিনি প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন এবং তিনি বাংলাদেশে জয়েন করেই এমন ভয়ঙ্কর একটি তথ্য দিয়েছেন, একটি মন্তব্য করেছেন। তার এই মন্তব্যের পরে বাংলাদেশের জনগণের ভিতরে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তার এই বক্তব্যে কোনো সমস্যা নেই, যেহেতু তিনি কূটনৈতিক ভাষায় বলেছেন। তো কূটনৈতিক ভাষায় যে কোনো অসুন্দর কথাকেও সুন্দর করে বলা যায়, কিন্তু কূটনীতিতে যে ভাষা প্রয়োগ করা হয় তার বর্তমান এক অর্থ থাকে আর পিছনে লুকিয়ে থাকে আরেকটি ভয়ঙ্কর সত্য। বাংলাদেশে জয়েন করার পরেই তিনি সাংবাদিকদের সাথে আলাপের সময় বলে ফেললেন, ভারত এবং বাংলাদেশ দুটি পাশাপাশি প্রতিবেশী রাষ্ট্র। এখানে আমাদের আছে 140 কোটি জনগণ আর বাংলাদেশের আছে 20 কোটি জনগণ, তাহলে মোট হলো 160 কোটি। এই 160 কোটি জনগণ যদি একত্রিত হয় তাহলে আমরা যে কোনো কিছু করতে পারি, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হতে পারি, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা তিনি বলেছেন এইখানে এই কূটনৈতিক ভাষায়। তো আপাত দৃষ্টিতে কিন্তু তার এই বক্তব্যের ভিতরে আমরা তেমন মন্দ কিছু দেখছি না, যেটা সোজা বাংলা অর্থ যে হ্যাঁ, বাংলাদেশ এবং ভারত একত্রে কাজ করবে, একত্রে কাজ করলে তো অনেক কিছুই সম্ভব। এখানে আমাদের যে পারস্পরিক বাণিজ্য লেনদেন আছে, আদান প্রদানের ব্যাপার আছে, এইগুলোর কথাই তিনি ইঙ্গিত করেছেন। এটা তো খুবই ভালো, মন্দ কি? তাহলে আমরা একত্রে কাজ করতে চাই, কাজ করতে পারি, কিন্তু তার পিছনে যে ভয়ঙ্কর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে এবং তিনি দীর্ঘদিন ধরে বয়ে আনা একটা বিষয় যে তিনি আবার সামনে এসেই ছুড়ে দিয়েছেন, বাংলাদেশে এসেই সেই কথাটাই তিনি শুরু করেছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করছে, সেটা পরিষ্কার হয়ে গেছে। তিনি যে কথাটি বলেছেন, মূলত তিনি দীর্ঘদিন ধরে ভারতে নেহেরু ডক্ট্রিন অনুযায়ী, নেহেরু যে এই বিশাল ভূখণ্ড, তার নেহেরু ডক্ট্রিন আপনারা একটু পড়ে দেখবেন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলো একসাথে করে এক ভারত প্রতিষ্ঠার ব্যাপারে তিনি উদ্গ্রীব ছিলেন এবং এটা নিয়েই তিনি সামনে এগিয়ে যাচ্ছিলেন। তার ডক্ট্রিন অনুযায়ী পাকিস্তানকে তো সাথে আনা একটু কঠিন, কারণ সেখানে ক্ষমতা আছে। তো বাংলাদেশকে যদি আমরা কোন রকম আমাদের বাগে আনতে পারি, আমাদের মানচিত্রের ভিতরে ইনক্লুড করতে পারি, তাহলে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এই দেশগুলো এমনি এমনি চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যেভাবে সিকিম এসেছে, হায়দ্রাবাদ এসেছে, একেবারে খুব বেশি কষ্ট করতে হয়নি, কিন্তু বাংলাদেশকে আনা একটু কষ্ট। এই জন্য তারা ওই অনুযায়ী কিন্তু কাজ করে যাচ্ছে এবং সেই অনুযায়ী তাদের বিভিন্ন এজেন্ট আছে, এই এজেন্টগুলো কিন্তু সেইভাবেই কথাবার্তা বলে। আপনারা বাংলাদেশে এই যে গোবিন্দ হালদার আছে না, গোবিন্দ প্রামাণিক হালদার, তিনি কিন্তু অনেক জায়গায় বক্তব্য বলেছেন
যে আমরা এক ভূখণ্ড, এক ভারত, এই স্বপ্নে বিভোর। আমরা এই স্বপ্ন দেখতে চাই যে সমগ্র ভারতকে আমরা একটা মানচিত্রের ভিতরে আনতে চাই। দীনেশ ত্রিবেদীও তার ওই নেহেরু ডক্ট্রিন আবার এখানে নতুন করে চড়লেন, এবং তাকে এখানে পাঠানো হয়েছে সম্ভবত এই অনুযায়ী কাজ করার জন্য। আর দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশের হাই কমিশনে হবার আগে তিনি কিন্তু বিজেপির রাজনীতি করে এসেছেন, কট্টর হিন্দুত্ববাদী রাজনীতি তিনি করে এসেছেন, এবং তিনি একজন মূলত রাজনীতিবিদ। তো দীনেশ ত্রিবেদীর এই বক্তব্যের পরে, তার এই আকাঙ্ক্ষার পরে বাংলাদেশের পক্ষ থেকেও তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে, কিছু প্রশ্ন উত্থাপন হতে পারে। যেমন বুঝলাম, মানলাম আপনি এই পুরো ভূখণ্ডকে বা পুরো ভূখণ্ডের জনপদকে একসাথে করতে চাচ্ছেন, তাহলে বিশাল একটা জনসংখ্যার দেশ হবে। তার আগে এই প্রশ্নটা কি আসা স্বাভাবিক নয়? আপনি তো সার্ককেই কার্যকর করতে পারেন নাই। সার্কভুক্ত দেশগুলোর জনসংখ্যা হচ্ছে 220 কোটি। তাহলে আপনি যদি সার্কটাকে কার্যকর করতে পারতেন, তো এখানে তো আপনি 160 কোটির কথা বলেছেন, ওখানে তো 220 কোটি পেতেন। তাহলে 220 কোটিকে ফেলে আপনি 160 কোটির প্রতি যখন মায়া দেখাবেন, যখন বেশি অ্যাক্টিভ থাকবেন, তখন তো একটু সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যে এর পিছনে হয়তো অন্য কোনো কিছু লুকিয়ে আছে। সার্কটা ধ্বংস হয়ে গেছে তো ভারতের কারণে, আপনাদের কারণে। আপনারা তো বিচ্ছিন্ন করে ফেলেছেন। তাহলে 220 কোটিকে বিচ্ছিন্ন করে 160 কোটির প্রতি এই মায়াটা কেন? আরো একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু আপনাদের ইচ্ছা যে একত্রে দুই বাংলার মানুষ একত্রে কাজ করতে চান, আসলে কি সেই সৎ উদ্দেশ্য আমরা কি দেখতে পাচ্ছি? এই কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী জনাব খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন। সেখানে ভারত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, আপনি পাকিস্তানকে বাদ দিতে চাচ্ছেন, ঠিক আছে, মানলাম। তো বাংলাদেশের মানুষকে আপনি আপনার পক্ষে নিতে চাচ্ছেন, তাহলে বাংলাদেশি একজন পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘের মতো, জাতিসংঘের সাধারণ পরিষদের মতো একটা জায়গায় সভাপতি নির্বাচিত হলো, অথচ সেইখানে পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছে, বাংলাদেশকে ভোট দিয়েছে, আপনারা ভোট দেন নাই। এটাই তো রিয়েলিটি। তাহলে আপনি কি করে একত্রিত করবেন? একত্রিত এইভাবে হয় না তো দাদা বাবু, এভাবে কি হয় একত্রিত? শুধু তাই নয়, আপনি, আমাদের মনে আছে, বাংলাদেশের মানুষ ভুলে যায় নাই যখন শেখ হাসিনার মেয়ে পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রতিনিধি করা হলো, ওই সময় তো আপনি তাকে ভোট দিয়েছিলেন। তাহলে আপনার অবস্থান আজ থেকে 2 বছর আগে এবং বর্তমানে এখনো কি বদলিয়েছে? বদলায় নাই তো। আপনি তো এখনো ওই পুরনো রেজিমকেই ধরে আছেন। ওখানে আপনি পুতুলকে নির্বাচিত করার জন্য সমস্ত প্রচেষ্টা চালালেন, আর এখানে বাংলাদেশের এরকম একটা সম্মানজনক পদের কাছে এসে আপনি তার বিপক্ষে ভোট দিলেন। তাহলে কি করে একত্রিত হবে? এই স্বপ্ন কিভাবে দেখা সম্ভব? শুধু তাই নয়, চুক্তি অনুযায়ী, দুই দেশের বাণিজ্য চুক্তি অনুযায়ী প্রতি বছর আপনি বাংলাদেশকে $10 বিলিয়ন বাণিজ্য দিবেন। কোন বছর কি এটা দিয়েছেন? প্রত্যেক বছর সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি হচ্ছে ভারতের সাথে। তাহলে কি করে একত্রিত হওয়ার স্বপ্ন দেখা যায়? এরকম বিরোধিতা করে কি করে একত্রিত হওয়ার স্বপ্ন দেখা যায়? শুধু এখানেই শেষ নয়, বলে তো শেষ করা যাবে না। আপনি 160 কোটি একত্রিত করতে চাচ্ছেন, অথচ প্রতিনিয়ত সীমান্তে আপনি পুশিং করছেন জোর করে, কোনো যাচাই বাছাই নাই, কিছু নাই। আপনার দেশের নাগরিক কিংবা আমার দেশের নাগরিক এটা তদন্ত ছাড়াই জোর করে তাদেরকে সীমান্তে পুশিং করছেন। সীমান্তের এই মানুষগুলোর কান্না দেখেছেন, যারা এই যে খোলা আকাশের নিচে বৃষ্টির ভিতরে ভিজছে, রাত কাটাচ্ছে, আপনি তাদের কান্না দেখেছেন? মানলাম ওগুলো বাংলাদেশের জনগণ, সেখানে তারা গিয়েছে, আপনি তাদেরকে বাংলাদেশে ফেরত দিচ্ছেন। তো এর একটা প্রক্রিয়া আছে না? আপনি কোন প্রক্রিয়াটা এখানে অনুসরণ করছেন? আন্তর্জাতিক যে প্রক্রিয়া আছে এটা অনুসরণ করছেন? আমার দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গা এসেছে, কোন একটা রোহিঙ্গাকে কি এইভাবে পুশিং করা হচ্ছে? হচ্ছে না তো, কারণ এখানে একটা আন্তর্জাতিক মানদণ্ড আছে। একজন মানুষকে আপনি যখন, বাংলাদেশ তো তাদেরকে নিতে প্রস্তুত আছে, যাদেরকে আপনি পুশিং করছেন, তারা যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, তাহলে তাদের সেই ডকুমেন্টস আপনি কূটনৈতিক পর্যায়ে আপনি সাবমিট করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক হোক, সেগুলো চিঠি চালাচালি হোক যে এই লোকগুলো আপনাদের, এই যে তারা, আমরা তাদের তদন্ত করে পেয়েছি, এরা বাংলাদেশের নাগরিক, এরা আমার দেশে আছে, এদেরকে ফিরিয়ে নেবার ব্যবস্থা করুন। বাংলাদেশ কি অস্বীকার করবে? বাংলাদেশ তো এই কথা বলেই দিয়েছে যে আমরা ফেরত নিব। আপনি সেটা না করে প্রতিনিয়ত জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছেন, আর একত্রিত হওয়ার স্বপ্ন দেখলেন, আর এই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদ গ্রেপ্তার হয়েছে দুবাইতে, আপনারা জানেন। এটা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। যদি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে বিএনপি সরকার, তাহলে রাজনীতির অনেক অনেক হিসাব নিকাশ বদলে যাবে। তবে বেনজির আহমেদ দুবাইতে গ্রেপ্তার হয়েছেন, এর মূল ক্রেডিট এই
ট্র্যাডিশনাল বিএনপি সরকারের নয়, এর মূল ক্রেডিট প্রফেসর ইউনূসের, এবং এখন এটা নিয়ে কাজ করছেন ডক্টর খলিল, যিনি হ্যাঁ বিএনপির মন্ত্রী, বাট বিএনপির কোনো পোস্ট হোল্ড করেন না, তাকে আমরা গুপ্ত বিএনপি বলি। এই জন্য ট্র্যাডিশনাল বিএনপির এখানে ক্রেডিট নাই। তবে হ্যাঁ, খলিলুর রহমান বিএনপির হয়ে কাজ করছেন, দ্যাটস ইট। তবে বেনজির আহমেদকে গ্রেপ্তারের পর এর সুফল যদি আমাদেরকে পেতে হয়, তাহলে বিএনপি সরকারকে অনেক পথ পাড়ি দিতে হবে। দুবাইতে গ্রেপ্তার হয়ে বসে থাকলে তো কিছু হবে না, তাকে বাংলাদেশে আনতে হবে। তবে ইনস্ট্যান্ট কিছু প্রভাব আছে, বাংলাদেশে আনতে পারা সম্ভব হোক আর না হোক। যেমন বেনজির আহমেদ গ্রেপ্তারের পরেই শেখ হাসিনার কলিজায় আগুন লেগে গেছে, বিশেষ করে দুবাইতে যারা আছেন, শামীম ওসমান দুবাইতে আছেন, আরো অনেক আওয়ামী নেতা, বিশেষ করে যারা বেশি টাকা পয়সা লুটপাট করতে পেরেছে, পাচার করতে পেরেছে, তারা দুবাইতে আছে। তো এদের কলিজায় কাঁপন ধরেছে যে বেনজির আহমেদকে যেহেতু দুবাইতে গ্রেপ্তার করানো সম্ভব হয়েছে, বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করিয়েছে, তো বেনজির তো অনেক বড় মাল, তো সেই তুলনায় শামীম ওসমান বা বেনজিরের চাইতে বড় না। এই জন্য শামীম ওসমানদের কলেজে আগুন ধরে গিয়েছে, তাদের ঘুম টুম নষ্ট হয়ে গেছে ডেফিনেটলি। এবং দুবাইতে আরো চিহ্নিত যারা আওয়ামী লীগের আছে, তাদের মধ্যে একটা প্রচন্ড আতঙ্ক বিরাজ করছে। এমনকি শেখ হাসিনার মধ্যে আতঙ্ক বিরাজ করতে পারে যে ইউনূস খলিল কি মাল। এটা কিন্তু ইউনূস খলিলের অবদান, আমি আসছি সেদিকে, কিভাবে ক্রেডিট ইউনূস খলিলের। তো হ্যাঁ, একদম যে বিএনপি সরকারের অবদান নাই তা না, কারণ এই খলিল তো বিএনপি, আর বিএনপি যদি ইউনূসের স্টার্ট করার প্রসেসটা অফ করে দিত, তাহলে তো আর এই গ্রেপ্তার করানো ঘটতো না। তবে এই জন্য বলছি মূল ক্রেডিট ইউনূসকে এখানে বলা যাবে না। তো ইউনূস যে কি জিনিস, ইউনূস হাসিনার ফাঁসির রায় বাংলাদেশে হবে এটাকে কল্পনা করতে পারে, বাট সেটা ইউনূসের আমলে সম্ভব হয়েছে। এখন ইউনূস পর্দার অন্তরালে খেলে খলিলুর রহমানরা হাসিনাকে, আসাদুজ্জামান কামালকে, কিংবা ওবায়দুল কাদের সহ আরো যারা ভারতে পলাতক আছে, তাদেরকে এই ধরে আনার মতো অসম্ভবকে সম্ভব করার ঘটনা ঘটাতে পারে, এরকম একটা আতঙ্ক ভারতে যারা পলাতক আছে তাদের মধ্যে ঢুকে গেছে। যেমন দুবাই থেকে, বিশেষ করে দুবাই কিন্তু পাচারকৃত টাকার একটা স্বর্গরাজ্য, এবং শুধু বাংলাদেশই না, পৃথিবীর বিভিন্ন দেশে আমি নিজে দেখেছি অনেক পাচারকারীর একটা নির্বিঘ্ন আবাস ভূমি দুবাই, শারজা, এই আশেপাশের এলাকাগুলো, এবং তারা এখানে ধন সম্পত্তি করে, বাড়িটারি কিনে ইত্যাদি ইত্যাদি, ইনভেস্টমেন্টও আছে তাদের। তো সেই দুবাই থেকে কাউকে ধরা এটা চারটিখানি কথা নয়। অতএব এটা অসম্ভবকে সম্ভব করার মতো। বিশেষ করে বেনজির যেভাবে দেশ ত্যাগ করেছিল, বা তিনি যে লেভেলের মাল, এবং আরো কয়েকটা দেশের নাগরিকত্ব আছে বলে বলা হয়ে থাকে, সেই বেনজিরের মতো লোককে ধরা সম্ভব হয়েছে। অন্যান্য অনেকে তো পালাতক বেনজিরের তুলনায় শেষরা, তো তাদের উপর একটা বড় প্রভাব তাদের মনস্তত্ত্বে ডেফিনেটলি পড়ছে। এখন দুবাইতে যারা আছেন, বিশেষ করে শামীম ওসমান, এখন চিন্তা করতে পারেন যে না, তার চাইতে কলকাতায় যাই, ভারতে যাই। ভারতে যাওয়াটা কিছুটা সেফার ইন কম্পেয়ার দুবাই, কিন্তু তারপরেও এখানে ভারতে গেলেও সেখানেও আতঙ্ক কাজ করবে। কারণ দুবাইতে গ্রেপ্তার করার, ইন্টারপোলের মাধ্যমে দুবাইতে গ্রেপ্তার করার নতুন এক্সাম্পল সেট হয়েছে, এরপরে ভারতে গ্রেপ্তার হওয়ার নতুন এক্সাম্পল সেট হতে পারে। কারণ ফরেন পলিসি, দ্বিপাক্ষিক সম্পর্ক এগুলো স্বার্থের ভিত্তিতে চলে। কোনো কারণে যদি ভারতকে পর্যাপ্ত কোনো স্বার্থ দেওয়া যায়, এবং ইন্টারপোল এগুলো তো পশ্চিমাদের বিষয়, এটা মূলত যুক্তরাষ্ট্রের প্রভাব। খলিল রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, প্রো ইউএস, এসব কারণে সম্ভব হয়েছে, নইলে এটা স্বাভাবিক ট্র্যাডিশনাল বিএনপি সরকার পারত না। খলিলের যে এখন আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বা তার যে আন্তর্জাতিক মান, আল মাকাম, এই কারণে সম্ভব হয়েছে। তো দর্শক, এরপরে আমরা শেখ হাসিনা, শামীম ওসমান এদের ক্ষেত্রে অ্যাটলিস্ট উদ্যোগ দেখতে চাই, সম্ভব হোক বা না হোক, তাদেরকে ধরার একটা উদ্যোগ দেখতে চাই। যদি এটা হয়, তাহলে আওয়ামী লীগের যে কিছু লম্ফজম্প আমরা দেখতে পাচ্ছি, ঝটিকা মিছিল, এগুলো মেসিভলি কমে যাবে। এবং এখানে আরো বিষয় আছে, কয়েকটা দিক। একটা দিক হচ্ছে যে না, তারেক রহমান সরকার ঠিক আছে, ভেরি গুড, কাউকে ছাড় দিচ্ছে না, দুবাইতে গ্রেপ্তার করা এটা বড় সফলতা, এরকম কথাবার্তা হচ্ছে, গুড, বলেন, সমস্যা নেই। সংসদেও খুব গর্বের সাথে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন। কিন্তু এটা আবার এরকম যেন না হয়, যেমন হয় না আয়নাবাজি, অথবা একটা বিনিময় আর একটা, যেমন ইন্টারপোল বলেন বা দুবাইতেও কিন্তু ভারতের প্রচন্ড প্রভাব, যে ভারতের সাথে একটা দর কষাকষি নেগোসিয়েশন হয়ে থাকতে পারে। সেখানে এরকম হতে পারে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শীর্ষ নেতা এদের কাউকে চাবে না, বিএনপি সরকার তোমাদের সাথে আমরা একটা ডিলে যাচ্ছি, শেখ হাসিনা বা অন্য কাউকে দেশে ধরে নেওয়ার যাওয়ার কোনো চেষ্টা করবে না, এদেরকে ছেড়ে দাও, এদের আশা ছেড়ে দাও, আর এই বেনজির বা এই টাইপের কিছু লোককে আমরা ধরিয়ে দিই, তাদের মাধ্যমে তোমরা জনগণের কাছে হিরো হও। কারণ যখন ভারতের সাথে বিএনপি সরকার ডিল করে, কথা বলে, নেগোসিয়েশন করে, তখন এই কথাটা বিএনপি বলে যে বাংলাদেশের জনগণ এটা চাই, এটা চাই। জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা ক্ষমতায় আসছি, অতএব ভারত আপনারা যা চাইবেন সেটা যে দেওয়া যাবে তা না, বাংলাদেশের জনগণ এটা খুব সিরিয়াসলি চায়, শেখ হাসিনাকে চায়, অতএব শেখ হাসিনাকে তো দিতে হবে, অথবা আওয়ামী লীগকে বৈধতা দেওয়া এটা মানবে না, এরকম অনেক আলাপ আলোচনা হয় ডেফিনেটলি। সেক্ষেত্রে এরকম হতে পারে যে না, শেখ হাসিনা, ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের যারা একদম পলিটিক্যাল লিডার, তাদেরকে ভুলেও চাইতে পারবে না, তার বিনিময়ে এই বেনজির টেনজির এরকম দুই একটা নিয়ে তোমরা জাল মিটাও, এটা হতে পারে। তো দর্শক, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশন
মামলা ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। তবে দুবাই সরকারের আন্তরিকতা আছে। আর দুবাইয়ের যে আমির, মানে আরব আমিরাতের যে আমির খলিফা, তার সাথে প্রফেসর ইউনূসের কি সম্পর্ক এটা আপনারা জানেন, যে প্রফেসর ইউনূস জাস্ট ফোন করেছিলেন ইউনূসের সম্মানে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী অনেক বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছিলেন, কারাগার থেকে মুক্ত করে দিয়েছিলেন। আর ইউনূসের সময় এই অনুরোধ পাঠানো হয়েছিল। দর্শক, ঘটনার একটু বিগিনিংটা আপনাদেরকে বলি। প্রফেসর ইউনূস সরকার আমলে 15 ডিসেম্বর 2024 দুদক 4টি মামলা করে। তারই পরিপ্রেক্ষিতে 22 এপ্রিল 2025 ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। তাহলে মামলা দায়ের করা, ইন্টারপোলের রেড নোটিশ জারি করা, এগুলো সব প্রফেসর ইউনূসের আমলে। 22 এপ্রিলের ঘটনা, এটা বিএনপি সরকারের আমলে কোনো রেড নোটিশ না। এবং বর্তমানে এগুলো এই ফরেন পলিসি, বিদেশিদের সাথে সম্পর্ক, এগুলো দেখেন প্রফেসর ইউনূসের শিষ্য আস্থাভাজন ডক্টর খলিলুর রহমান। তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে এই বেনজিরের গ্রেপ্তারের মূল ক্রেডিট ইউনূস এবং খলিলের। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।